দর্শক আমন্ত্রণ সংবাদ রাতে আপনাদের সঙ্গে রয়েছে আমি তানসিয়া জুথি। অন্তর্বর্তী সরকার নির্বাচন নিয়ে যত বিলম্ব করছে গণতন্ত্র ও বাংলাদেশ বিরোধী শক্তি ততই জোট করার সুযোগ পাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজনৈতিক দলগুলোর কয়েকটি আসন পাওয়ার ক্ষুদ্র স্বার্থ ত্যাগ না করলে দেশে বড় পরিবর্তন সম্ভব নয় বলে মনে করেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বলেন, ভারতে আশ্রয় নেয়া আওয়ামী লীগ দেশের নিরাপত্তার জন্য হুমকি। সাইফুল রিপনের প্রতিবেদনে আমরা বিস্তারিত জানব। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের বর্ষপূর্তিতে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্র মঞ্চ আয়োজিত আলোচনায় অংশ নেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। নির্বাচনকে বিলম্বিত করার জন্য যে পায়তারা চলছে এটাকে বরদাস্ত করব না। গণ অভ্যুত্থানের 1 বছর না পেরোতেই ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল জাতির জন্য অশুভ লক্ষণ বলে মন্তব্য করেন তারা। জানান, রাষ্ট্র পরিচালনায় ক্ষমতার ভারসাম্য আনতে আবশ্যিক বিষয়ে ন্যূনতম ঐক্য ধরে এগিয়ে যেতে হবে। যেহেতু বিচার এবং সংস্কার এবং নির্বাচন আজকে বাংলাদেশের জাতীয় স্বার্থে পরিণত হয়েছে, এটাই দেশের জনগণের এবং জাতির প্রধান স্বার্থ। যারাই এটাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে তারা আজকে জাতির শত্রুতে জাতীয় স্বার্থের বিরুদ্ধে অবস্থান নেবে। অভ্যুত্থান পরবর্তী দেশ গড়ার সুযোগ হারিয়ে ফেললে বাংলাদেশ আরো বহু বছর পিছিয়ে পড়বে শঙ্কা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অযথা বিলম্ব না করে সমস্যা চিহ্নিত করে রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বানও জানান তিনি। কাল বিলম্ব না করে যত দেরি করছেন ততই কিন্তু পরিস্থিতি আরো ঘোরাতে হচ্ছে এবং সেই অভ্যুত্থানের বিরুদ্ধে যারা ছিল, বাংলাদেশের বিরুদ্ধে যারা রয়েছে, গণতন্ত্রের বিরুদ্ধে যারা রয়েছে, তারা আবার সংগঠিত হয়ে সেই গণতন্ত্রকে নস্যাৎ করার জন্য কাজ শুরু করেছে। এদিকে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যানালাইসিস আয়োজিত সেমিনারে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। তার আশঙ্কা, নির্বাচন যত এগিয়ে আসবে গুজব অপপ্রচার ততই বাড়বে। পিআরের যে পদ্ধতিতে ইলেকশনটা হচ্ছে, যে যার বাটোয়ারাটা পাবে এই নিয়ে ব্যস্ত আছে। তাদের মাথায় আছে যে স্লাইস অফ কেক দিতে হবে, আপারে যদি কোনো রকমের সারা দেশ মিলে 3 লাখ ভোট পাওয়া যায় একটা সিট তো পাবো, এরকম একটা চিন্তায় তারা আছে। বৈষম্যহীন বাংলাদেশ সৃজন করার জন্য যে সংস্কারের মধ্য দিয়ে আমরা যেতে চাচ্ছি, একটা স্ট্রং ডেমোক্রেটিক ইনস্টিটিউশনস এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলো বিল্ড আপ করার জন্য আমাদের যে তাগিদ, এগুলো সব কিছু পূরণ করার জন্য আমাদের একটা ইমিডিয়েট ইলেক্টেড পলিটিক্যাল গভর্নমেন্ট দরকার থ্রু ফ্রি ফেয়ার নিউট্রাল ইলেকশন। আওয়ামী লীগের শীর্ষ নেতারা দিল্লিতে আশ্রয় নিয়ে নিজেদের ভারতের লোক বলে প্রমাণ করেছে বলেও মন্তব্য করেন সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের জন্য আওয়ামী লীগ একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে আমরা মনে করি। যারা বাংলাদেশের অস্তিত্বটাকে বিশ্বাস করে, বাংলাদেশটাকে শাসন করবে, বাংলাদেশটাকে শোষণ করবে, কিন্তু বাংলাদেশকে কোনোদিন বাংলাদেশের অস্তিত্বটা বিশ্বাস করবে না, সেটা একদম প্র্যাকটিক্যালি প্রমাণ করে দিয়ে নিজে ওখানে আশ্রয় নিয়ে নিল। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। অন্তর্বর্তী সরকারের পক্ষে কোনো নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোনো মহল থেকে এমন প্রশ্ন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে দেখার আর সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার সন্ধ্যায় গণ অভ্যুত্থানে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক শিক্ষার্থীদের অবদান ও শহীদদের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দিয়ে এমন কথা বলেন তিনি। জনগণের রাজনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করা না হলে কোনো আয়োজনই কাজে আসবে না বলে মন্তব্য করেন তারেক রহমান। সরকারের অনেকটি অংশের সহায়তায় কেউ কি দেশে উদ্দেশ্যমূলক পরিস্থিতি তৈরি করতে চাইছে কি না, সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন জায়গায় মানুষের কথা শুনে বোঝা যায় এই বিষয়টিও জনগণের জিজ্ঞাসা রয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষে পৌর নির্বাচন অনুষ্ঠান সম্ভব কিনা কোন মহল থেকে এমন ধরনের প্রশ্ন উপস্থাপন বিচ্ছিন্ন বক্তব্য হিসেবে বোধহয় দেখার আজ কোনো সুযোগ নেই। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা হবে দুর্নীতির বিরুদ্ধে।
দেশের মানুষের মুক্তি পর্যন্ত লড়াই চলবে। 7 দফা দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করে এসব কথা বলেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়েন জামায়াত আমির, পরে মঞ্চে বসেই বক্তব্য শেষ করেন তিনি। আরো জানাচ্ছেন মাহবুব তামিম। 7 দফা দাবিতে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে প্রথমবারের মতো জাতীয় সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। শনিবার দুপুর 2টায় কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। এর আগে সকাল থেকেই দলটির নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় সোহরাওয়ার্দী উদ্যান। সমাবেশে যোগ দিয়ে দলটির নেতারা বলেন, সরকারকে অবিলম্বে সংবিধানে পিআর পদ্ধতি অন্তর্ভুক্ত করতে হবে, না হয় আন্দোলন করে তা আদায় করা হবে। এ সময় নেতারা আরো বলেন, কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সভ্যতার চ্যালেঞ্জগুলোকে সামনে রেখে একটি সুশাসনের রাষ্ট্র কায়েম করতে চান তারা। অবিলম্বে জুলাই সনদে সংস্কারের মাধ্যমে এই পদ্ধতি অনুসরণ করে নির্বাচনের ব্যবস্থার ঘোষণা প্রদান করতে হবে। আমাদের জাতীয় সংসদে শুধুমাত্র ইসলাম চলবে, কোরআন এবং সুন্নাহ আইন চলবে। মানুষের তৈরি করা কোনো মতবাদকে জাতীয় সংসদে আর যেতে দেওয়া যাবে না। সমাবেশে যোগ দেয় বিভিন্ন রাজনৈতিক দল। এ সময় তারা ক্ষমতার ভারসাম্য আনতে পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি জানান। তার সঙ্গে নির্বাচনের আগে মৌলিক সংস্কারের দাবি জানান তারা। শাসনতান্ত্রিক ব্যবস্থার মৌলিক পরিবর্তন না করে আপনারা নির্বাচনের দিকে হাঁটবেন না। ক্ষমতার ভারসাম্যের প্রশ্নে উচ্চ কক্ষে ভোটের অনুপাতে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন করতে হবে। এ সময় জাতীয় সমাবেশ চলাকালে সভাপতির বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে মঞ্চে পড়ে যান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। অল্প সময়ের মধ্যেই তিনি আবারও উঠে দাঁড়ান। পরবর্তীতে মঞ্চে বসেই তিনি আবারও বক্তব্য শুরু করেন। বক্তব্যে জামায়াত আমির বলেন, আগামীর বাংলাদেশে আরেকটি লড়াই হবে। একটি লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটি হবে দুর্নীতির বিরুদ্ধে। আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এ লড়াই বন্ধ হবে না। বাংলার মানুষের মুক্তি অর্জন হওয়া পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। ফ্যাসিবাদের বিচারে দৃশ্যমান প্রক্রিয়া শুরুর তাগিদ দেন ডাক্তার শফিকুর রহমান। তাদের কি অপরাধ ছিল? মাহবুব তামিম, দেশ টিভি, ঢাকা। নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার দুপুরে কক্সবাজারে জুলাই পদযাত্রার কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। রোহিঙ্গা প্রত্যাবাসন নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিও জানান নাহিদ। সহকর্মী আজিজা হক পায়েলের রিপোর্ট, জানাচ্ছেন শামীম হোসেন। শনিবার দুপুরে দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নিতে কক্সবাজারে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় নেতারা। কক্সবাজার কেন্দ্রীয় বাস টার্মিনাল থেকে শুরু হওয়া পদযাত্রা শহরের বিভিন্ন সড়ক ঘুরে শেষ হয়। পরে শহীদ দৌলত ময়দানে পথসভা হয়। এ সময় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, নারায়ণগঞ্জ ও কক্সবাজারের মতো বাংলাদেশে আর কোনো গডফাদারের আবির্ভাব হতে দেয়া হবে না। নারায়ণগঞ্জে যেমন গডফাদার ছিল, কক্সবাজারে গডফাদার ছিল। শেখ হাসিনার গডফাদার, তার আগে ছোট ছোট গডফাদার পুরো বাংলাদেশে জুড়ে ছিল। আমরা সেই গডফাদার তন্ত্র ব্যবস্থার বিলোপ ঘটিয়েছি। আমরা কোনো নতুন কোন গডফাদারের আবির্ভাব হতে দেব না। রোহিঙ্গারা কক্সবাজারবাসীর জন্য এক বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত পাঠাতে সরকারের কার্যকর কূটনৈতিক উদ্যোগের দাবিও জানান তিনি। রোহিঙ্গাদের দায়িত্ব নিতে গিয়ে আমাদের কক্সবাজারের মানুষের প্রতি আমরা বেইনসাফি করছি কিনা সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। মানে কক্সবাজারের মানুষ তাদের যাতে নিরাপত্তা, আইন শৃঙ্খলার বিঘ্নে না ঘটে, এই সবকিছু বিবেচনায় রোহিঙ্গাদের প্রত্যাবর্তনের জন্য অতি দ্রুত আমাদেরকে ব্যবস্থা নিতে হবে। আমরা অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাবো, ডক্টর ইউনূসের প্রতি আহ্বান জানাবো এবং পুরো বিশ্ব বিবেকের প্রতি আহ্বান জানাবো, আপনারা রোহিঙ্গা ইস্যুর দ্রুত সমাধান করুন। পথসভায় জুলাই সনদ বাস্তবায়নের দাবি জানিয়ে হাসনাত আব্দুল্লাহ বলেন, এই মাসটির রয়েছে ঐতিহাসিক গুরুত্ব। পরবর্তী বাংলাদেশের আমাদের এই পর্যটন শিল্পকে আমাদের প্রসার এবং বিকাশের জন্য যে কোনো ধরনের নীতি নির্ধারণের পর্যায়ে কথা বলতে হলে
কক্সবাজার মানুষের সাথে কথা বলতে হবে। সভায় ইয়াবা সমস্যা নিয়ে নেতারা বলেন, শুধু বদি বিতরণই যথেষ্ট নয়, বরং পুরো ইয়াবা সিন্ডিকেটকে নিশ্চিহ্ন করতে হবে। শামীম হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ রাত। গোপালগঞ্জে আওয়ামী সহিংসতার ঘটনায় হওয়া 4টি মামলায় এ পর্যন্ত 283 জনকে আটক করা হয়েছে। এদিকে 14 ঘন্টা শিথিলের পর রাত 8টা থেকে ফের কার্যকর হচ্ছে কারফিউ, যা বহাল থাকবে রোববার সকাল 6টা পর্যন্ত। অন্যদিকে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য প্রয়োজনে কবর থেকে উত্তোলন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা শেখ জাবিরুল ইসলামের তথ্য ও ছবিতে জানাচ্ছেন আব্দুল্লাহ আল মারুফ। গোপালগঞ্জে 14 ঘন্টা কারফিউ শিথিল রাখার পর পুনরায় শনিবার রাত 8টা থেকে রোববার সকাল 6টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেন গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুজ্জামান। শহরের প্রতিটি রাস্তায় স্বাভাবিক রয়েছে যান চলাচল, তবে শনিবার জেলা শহরের সাপ্তাহিক বন্ধ থাকায় নিত্য প্রয়োজনীয় কিছু দোকানপাট খোলা থাকলেও বন্ধ রয়েছে বেশিরভাগ ব্যবসা প্রতিষ্ঠান। এছাড়া জেলা প্রশাসকের বাসভবনের সামনে রাখা হয়েছে ব্যারিকেড, মোতায়েন রয়েছে সশস্ত্র পুলিশ সদস্য। রাস্তায় মাঝে মধ্যেই দেখা যায় পুলিশের টহল গাড়ি, তবে আতঙ্ক বিরাজ করছে সাধারণ মানুষের মাঝে। আমরা স্বস্তি চাই, আমরা কোনো জ্ঞান দর্শনে কোনো সংঘাত চাই না। আমরা সাধারণ মানুষ, আমরা খুব গরিব মানুষ, গত 3 দিন গাড়ি ঘোড়া চালাতে পারি না। যাও আজকে রাস্তায় বার হয়েছি, কম বেশি আল্লাহর ইচ্ছায় কিছু পাবানি, কারফিউ জারির জন্য আর না হয়। ভাড়াও তো নাই, আমরা গরিব মানুষ চলতেছি না, রিক্সা চালাই। এদিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 3rd টার্মিনাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, গোপালগঞ্জের ঘটনায় স্বরাষ্ট্র সচিবের নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটি হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে ঘটনার দায় কার। ময়নাতদন্তের জন্য প্রয়োজনে নিহতদের মরদেহ উত্তোলন করা হবে। আমাদের সাংবাদিকেরা যে কত সাহস, এটাও তারা কিন্তু এই গোপালগঞ্জে প্রমাণ করছে। ময়নাতদন্ত যেমন ধরেন যে ঢাকার যেটা আছে, এটা তো ময়নাতদন্ত হচ্ছে, আর কয়েকটা যে দেখছেন যে ডেড বডি তারা নিজেরই চলে গেছে, তো ময়নাতদন্ত কিভাবে হবে? ওইগুলি যদি দরকার হয় আবার ময়নাতদন্ত হবে। ডেড বডি তো ইচ্ছে থেকে যদি প্রয়োজন হলে উত্তোলন করে তো ময়নাতদন্ত করা যায়। এনসিপির কর্মসূচিকে ঘিরে জেলায় ঘটে যাওয়া বেশ কয়েকটি ঘটনায় এ পর্যন্ত 4টি মামলা হয়েছে। আটক করা হয়েছে 283 জনকে। চলমান রয়েছে যৌথ বাহিনীর অভিযান। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, সংবাদ শেষ করার আগে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের মৃত্যুবার্ষিকীর খবর জানাবো। শ্রদ্ধা ভালোবাসায় প্রিয় কথা সাহিত্যিককে স্মরণ করছেন ভক্ত, অনুরাগী ও স্বজনরা। শনিবার 13তম মৃত্যুবার্ষিকীতে লেখকের স্মৃতি বিজড়িত নুহাশপল্লীতে ঢল নামে ভক্তদের ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয় তার সমাধিতে। নজরুল ইসলামের সহায়তায় মাগদুরা মিতের রিপোর্ট। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো এক বরষায়। গাজীপুরের নুহাশপল্লীর লিচুতলায় চিরনিদ্রায় শায়িত নন্দিত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। 1972 সালে প্রকাশিত উপন্যাস নন্দিত নরকে দিয়ে শুরু হয় তার সাহিত্য যাত্রা। এরপর শঙ্খনীল কারাগার, জ্যোৎস্না ও জননীর গল্প, দেয়াল সহ অসংখ্য উপন্যাসে তিনি পাঠকদের মুগ্ধ করেন। তার সৃষ্টি হিমু, মিশির আলী, শুভ্র চরিত্রগুলো আজও পাঠকের হৃদয়ে জীবন্ত। শনিবার তার 13তম মৃত্যুবার্ষিকীতে ভক্ত অনুরাগীদের ঢল নামে লেখকের স্মৃতি জমা সবুজ ঘেরা নুহাশপল্লীতে সমাধিতে জানানো হয় শ্রদ্ধা। সকালে লেখকের স্ত্রী মেহের আফরোজ শাওন, 2 পুত্র নিনিত ও নিশাদ হুমায়ুনের উপস্থিতিতে হয় কবর জিয়ারত। আয়োজন করা হয় কুরআনখানি ও মিলাদ মাহফিল। ভক্তরা জানান লেখকের প্রতি অপার ভালোবাসা আর শ্রদ্ধার কথা। একজন হুমায়ুন আহমেদ একটা প্রজন্ম বা একটা শতাব্দীতে একজন করে আসে। নুহাশপল্লীতেও আগে আসিনি, আর ওনার নাটক সিনেমায় দেখেছি এই জায়গাটা সম্পর্কে এবং সুন্দর লেগেছে। নুহাশপল্লী ভ্রমণ এবং তার মৃত্যুবার্ষিকী 2 উপলক্ষে হুমায়ুন আহমেদের স্বপ্ন এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যয় পুনর্ব্যক্ত করে মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ুন স্মৃতি জাদুঘর নির্মাণের জন্য আর্থিক সক্ষমতা অর্জনের চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে হুমায়ুন আহমেদের সৃষ্টি আন্তর্জাতিক পরিমণ্ডলে ছড়িয়ে দিতেও উদ্যোগ নেওয়া হয়েছে। হুমায়ুন আহমেদের যেই লেখাটা, সেটা আসলে হুমায়ুন আহমেদের
উপন্যাস বা তার গল্প, সেটা আসলে বিশ্বের কাছে ছড়িয়ে দেওয়ার জন্য আমরা অনেক দিন ধরেই আসলে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম। আমাদের বিভিন্ন জনের সাথে আমাদের পারিবারিক সভা হচ্ছিল, অনলাইন সভা বলেন বা বৈঠক হচ্ছিল। আমরা খুব আনন্দের সঙ্গে জানাচ্ছি যে পেঙ্গুইন পাবলিকেশন, এটা আসলে সব লেখকদের একটা স্বপ্নের ব্যাপার যে তাদের বই থাকবে পেঙ্গুইন পাবলিকেশনে। হুমায়ুন আহমেদের সাহিত্যকর্ম ও চলচ্চিত্র আজও মানুষের মনে আলোড়ন তোলে। সৃষ্টিকর্মের মাঝে পাঠকদের হৃদয়ে আজীবন হুমায়ুন স্মৃতি থাকবে অম্লান। মাকদুরা মিতি, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল এখনকার সংবাদ রাত। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।